যাক, কেউ নেই, এই সুযোগে কাজটা সেরে ফেলা যাক। আজ টাকার প্রয়োজন বলে নিজের বাড়ির মুরগি চুরি করতে হচ্ছে। কবে যে হাতে অনেক অনেক টাকা আসবে, কবে যে নিজের শখগুলো পূরণ করতে পারবো। কেউ নেই, এই ফাঁকে একটা মুরগি চুরি করে চম্পট দেই। ভাইজান, ভাইজান। অপু, তুই তুই এখানে? এখানে এত রাতে কি করছো ভাইজান তুমি? ইয়ে না, মানে আসলে। ভাইজান, তুমি কি করছিলে বলো তো? তুমি কি মুরগি চুরি করার পরিকল্পনা করছিলে? না মানে আসলে, কাউকে বলিস না ভাই, কাউকে বলিস না। তোমার হঠাৎ মুরগি চুরি করার দরকার বললো কেন ভাই? টাকার প্রয়োজন হলে সেটা বাবাকে বললেও তো হতো। উত্তরপাড়ায় যাত্রাপালা হবে, সেখানে নাম করা এক অভিনেত্রী আসবে রে। আমার খুব শখ সেখানে যাত্রা দেখতে যাব। বাবাকে যাত্রার কথা বললে কখনোই টাকা দেবে না। দাঁড়া, এই মুরগিটা বিক্রি করে যে টাকা পাবো সেটা দিয়ে যাত্রা দেখতে যাব। এটা বিক্রি করলে ভালোই দাম পাওয়া যাবে, কি বলিস? এভাবে চুরি করা ঠিক হচ্ছে না ভাইজান। চুরি করব না তো কি করব? বাড়িতে একটা টাকাও দেয় না বাবা। নিজের কত শখ আহ্লাদ থাকতে পারে, তাই না? কিছুই তো পূরণ করতে পারি না আমি। কিন্তু তুমি তো দুদিন আগেই যাত্রাপালা দেখে এলে ভাইজান। আরে, ওটা তো অন্য একটা দলের যাত্রাপালা ছিল রে। খুব একটা ভালো দলের যাত্রাপালা ছিল না, কিন্তু এ দলের যাত্রাপালা না দেখলে জীবন বৃথা হয়ে যাবে রে, জীবন বৃথা হয়ে যাবে। কিন্তু ভাইজান। তুই কাউকে বলিস না ভাই। প্রয়োজন হলে আমি তোকে এখান থেকে টাকা দিচ্ছি, কিন্তু আমার এই যাত্রাপালা দেখতেই হবে। আমি। এই, কে কে ওখানে? মুরগি চোর নাকি রে? দাঁড়া, আসছি। আজকে তোর মুরগি চুরি আমি বের করব। এই রে, বাবারে, ওরে বাবারে, বাবা তো এদিকে আসছে রে। কি করি এবার, কি করি? আরে ভাইজান, ভাইজান শোনো শোনো। কিরে অপু, তুই এখানে কি করছিস? তোর হাতে মুরগি কেন? না মানে বাবা। বুঝেছি, তুই আবার মুরগি চুরির ফন্দি করেছিস। না বাবা, আমি কেন মুরগি চুরি করব? আমি তো। কি হয়েছে বাবা? তোমরা তো চেঁচামেচি করছো কেন? এই রাতের বেলা কি ঘুমোতেও দেবে না নাকি? তোর গুণধর ভাইকে জিজ্ঞেস কর, এই রাতের বেলা মুরগির খোয়ারের কাছে কি করছে। নিশ্চয় আবার মুরগি চুরির মতলব করছে। হাতে একটা মুরগিও দেখা যাচ্ছে। বাবা বিশ্বাস করো, আমি মুরগি চুরি করতে আসিনি। এই মুরগিটা তো ভাইজান। ইয়ে মানে বাবা, তুমি গিয়ে শুয়ে পড়ো। আমি অপুর সাথে কথা বলছি। কেন এই মুরগিটা ও চুরি করতে যাচ্ছিল, তুমি শুয়ে পড়ো বাবা, যাও। আমি মুরগি চুরি করতে যাচ্ছিলাম? ভাইজান, তুমি এসব কি বলছো? এই মুরগি তো তুমি। আচ্ছা, তুই থাম না। ইয়ে মানে বাবা, তুমি শুয়ে পড়ো। তুমি অসুস্থ মানুষ, তোমার বিশ্রাম দরকার। আমি ব্যাপারটা দেখছি। ঠিক আছে, তুই দেখ। আর তোর ছোট ভাইকে বোঝা, ও যদি ওর চলাফেরা না শুধরায় আমি কিন্তু ওকে বাড়ি থেকে বের করে দেব। আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও। আমি বললাম তো, আমি দেখছি। ওহ বাবারি, বড্ড বাঁচা বেঁচে গেছি। বাবা কিছুই বুঝতে পারেনি। বুঝতে পারবে কি করে ভাইজান? তুমি তো আমার উপরে সব দোষ চাপিয়ে দিলে। আরে শোন, বাবা যদি জানতো আমি চুরি করেছি তাহলে আমাকে আস্ত রাখতো না, কিন্তু তোকে কিছুই বলবে না। তাই বুঝি? তা আমাকে কিছু বলবে না কেন? কারণ তুই তো জানিস তোর জন্মের সময়। থাক ভাইজান, আর বলতে হবে না। আমার জন্মের সময় মা মারা গেছে, তাই আমার প্রতি সবার ভালোবাসা একটু বেশি।
এই কথা আমি অনেকবার শুনেছি, এই কথা। হ্যাঁ, এটাই সত্যি। যাকগে, বাবাকে আমার ব্যাপারে এসব বলিস না ভাই। বাবা তাহলে আমাকে আস্ত রাখবে না। তোর ওপর হয়তো বাবা কিছুদিন রাগ করে থাকবেন, এরপর রাগ পড়ে যাবে, কিন্তু আমার ব্যাপারে কিছু বুঝতে পারলে সর্বনাশ হয়ে যাবে রে, সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। চিন্তা করো না, আমি বাবাকে কিচ্ছু বলবো না। এই তো আমার লক্ষ্মী ভাই এটা আমার। বৌমা, ও বৌমা। আমায় ডাকছেন কেন বাবা? কিছু লাগবে? বৌমা, বাড়িতে তো ইলিশ মাছ আনা হয়েছিল, সেটা রান্না করনি? কই, দেখছি না তো। ইস, একটা ইলিশ মাছ এনে কত ঠং করছেন। মনে হয় বাজার থেকে যেন তিমি মাছ কিনে এনেছেন। ইলিশ মাছটা যে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি, সেইটা তো এই বুড়োকে বলা যাবে না। এত বুড়ো হলো, তবু এখনো খাই খাই করে। মানে বাবা, ইলিশ মাছটা, ওটা তো বেড়াল, মানে বাবা, বেড়াল মাছটা চুরি করে নিয়ে গেছে। ইলিশ মাছ বেড়াল চুরি করে নিয়ে গেছে? তা তোমরা কোথায় ছিলে? তোমরা খেয়াল রাখোনি কেন? আমি কত ব্যস্ত থাকি বলুন তো বাবা। আপনি তো জানেন, এত দিকে কি আর খেয়াল রাখা যায়? পুরো সংসারের সবকিছু তো আমাকে একাই সামলাতে হয়। এত দিকে কি করে খেয়াল রাখি বলুন তো বাবা? কেন, পুটির মা কোথায়? পুটির মা কি তোমাকে কাজে সাহায্য করে না নাকি? এত বড় ঘর সংসার আমার, আমি আর পুটির মা কাজ করে কুলিয়ে উঠতে পারি না বাবা। যদি আরেকজন সাহায্যকারী থাকতো, তবে ঘরদোর গুছিয়ে রাখতে আমায় সাহায্য করত, আর পুটির মা আমায় রান্নার কাজে সাহায্য করতে পারত। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। ও ভালো কথা, তোমাদের বাড়িতে পাঠানোর জন্য যে ইলিশ মাছ এনেছিলাম, সেটা কি পাঠিয়েছো? হ্যাঁ বাবা, ভুলুকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। বাবা মা মাছ পেয়ে খুব খুশি হয়েছেন, আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। খুব ভালো, খুব ভালো। বেয়াই বেয়ানকে অনেক দিন দেখি না, তাদেরকে বেড়াতে আসতে বলো বৌমা। জি আচ্ছা বাবা, বলবো। ধীরে ধীরে একটু অপেক্ষা করুন শ্বশুর মশাই। আগে আপনার বাড়ির বাজার সদাই সব আমার বাপের বাড়ি পাঠাই, এরপর বাবা মা নিজে এসে হাজির হয়ে যাবে। আপনার ধন সম্পত্তির আয় রোজগারের উপরই তো আমরা চলছি, আর সামনেও চলবো। পটলা, এই পটলা, তোকে কখন গরম গরম রসগোল্লা আনতে বলেছিলাম, এতক্ষণ লাগে নাকি? জলদি নিয়ে আয়, আমি খেয়েই বের হব রে। খবরটা যদি সত্যি হয় তাহলে দারুণ হবে। যাত্রা পালায় এমন দল আগে কখনো আসেনি এলাকায়। যেভাবেই হোক যেতে হবে, কিন্তু কিভাবে যাব রে? পেয়েছি। ভাইজান, অপু, ভাইজান, তুমি কি করছো? না মানে মানে কিছু তো করছি না। কেন? তুমি কি বাক্স থেকে টাকা নিচ্ছ? ও আচ্ছা, তাহলে তুই দেখে ফেলেছিস। হ্যাঁ, টাকা নিয়েছি। তো কি হয়েছে? এভাবে টাকা নেওয়া কি ঠিক ভাইজান? বাবা জানতে পারলে খুব রাগ করবেন। বাবা জানতে পারলে তবেই না রাগ করবেন। বাবাকে কে বলতে যাচ্ছে? ভাইজান, তুমি যদি বাবাকে টাকা নেওয়ার ব্যাপারটা না বলো, তাহলে কিন্তু আমি বাবাকে বলে দেব। কি বললি তুই? হ্যাঁ ভাইজান, বাবাকে না বলে এভাবে টাকা নেওয়াটা মোটেও ঠিক হচ্ছে না। আমি বাবাকে সব জানিয়ে দেব। কি বললি তুই বাবাকে সব জানিয়ে দিবি? আমি এখান থেকে টাকা নিয়ে আমার সামান্য শখও পূরণ করতে পারবো না? এই সামান্য ব্যাপার বাবাকে জানাতে হবে? ভাইজান, বাবাকে জানিয়েই টাকাটা নেওয়া উচিত। আর বাবা যদি কোনো কারণে সেটা অপছন্দ করে, তাহলে সে কাজটা করা উচিত হবে না। খুব উচিত অনুচিত শিখাচ্ছিস আমাকে, তাই না? এত উচিত কাজ করে কি লাভ হলো তোর?
বাবা তো তোকে পছন্দই করে না। বাবা আমাকে কেন পছন্দ করে না সেটা তুমি ভালো করেই জানো ভাইজান। গত বছর বিলে মাছ চাষ করতে গিয়ে যে ঝামেলাটা হয়েছিল সেটা কিন্তু তোমার জন্যই হয়েছিল। কি বললি? আমার জন্য ঝামেলা হয়েছিল? কার জন্য ঝামেলা হয়েছে সেটা তুমি ভালো করেই জানো ভাইজান। গত বছর আমি বাবার কাছ থেকে টাকা নিয়ে তোমাকে দিয়েছিলাম। মাছের পোনা নিয়ে আসার কথা ছিল তোমার। আমাদের একসাথে বিলে মাছ চাষ করার কথা ছিল, কিন্তু তুমি টাকাটা নিজের প্রয়োজনে খরচ করে ফেলেছিলে, আর বাবার কাছে দোষী হয়েছিলাম আমি। এসব তো পুরাতন কথা, এখন আর এসব কথা তুলে কি লাভ? এসব কথা তুলে কোনো লাভ নেই ভাইজান, সেটা আমিও জানি, কিন্তু প্রতিবার তোমার কাজের জন্য দোষী হতে হয় আমাকে। আজকে তুমি বাবাকে না জানিয়ে টাকা নিচ্ছ, তার দোষ যে আমার ঘাড়ে পড়বে না তার নিশ্চয়তা কি? তোর চিন্তা তুই কর, তোর এসব ফালতু কথা শোনার সময় আমার নেই। যাত্রাপালা শুরু হয়ে যাবে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। হায় রে কপাল, ভাইজানকে কত বুঝালাম, ভাইজান তো বুঝলই না। ভাইজান আবার না বলে টাকা নিয়ে গেল। বাবা যদি কোনোভাবে জানতে পারেন তাহলে তো আমাকেই দোষ দিবেন। বাবা খেতে আসুন। না, আমি খাবো না। আজ অপুটা আসুক, ওকে আজ উচিত শিক্ষা দেব। আপনি খেয়ে নিন বাবা, তারপর না হয় অপুকে শিক্ষা দেবেন। কি রান্না করেছো আজ? আজ আপনার পছন্দের সব খাবারই রান্না করেছি। আমি তো ইলিশ মাছ খেতে চেয়েছিলাম, ইলিশ মাছ রান্না করেছো? না বাবা, মাছটা তো আবার। ও বুঝেছি, আজও বিড়াল নিয়ে গেছে তাই না? আচ্ছা ঠিক আছে, আগে অপুর ব্যাপারটা দেখি, তারপর আমি বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা, এসেছিস তাহলে তুই? আমি তো ভেবেছিলাম আজ বাড়িতেই ফিরবি না। আমোদ ফুর্তি করতে গেলে লোকের তো আবার হুঁশ থাকে না। মানে বাবা তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তা কি করে বুঝতে পারবি? চোরেরা কি আবার কোনো কিছু বুঝতে পারে নাকি? চুরি করা টাকায় যাত্রা দেখতে খুব ভালো লাগে তাই না? তুই বাড়ি থেকে বের হ, আমি তোর মুখ আর দেখতে চাই না। বাবা তুমি শুধু শুধুই রাগ করছো, আমার কথা তো শুনবে। আমি চুপ কর, চুপ কর। টিপু আমাকে সব বলেছে, তুই কারবার থেকে টাকা নিয়ে যাত্রা দেখতে গিয়েছিস। গেল বছর এভাবেই বিলে ইলিশ মাছ চাষ করবি বলে আমার কাছ থেকে টাকা নিয়ে সব টাকা নষ্ট করেছিস। তুই বের হ আমার বাড়ি থেকে। বাবা তুমি ভুল বুঝছো, আমি কারবার থেকে কোনো টাকা নেইনি, আসলে টাকা নিয়েছে। হয়েছে, তোর কোনো মিথ্যা কথা আমি আর শুনতে চাই না। তুই এখনো কোন সাহসে আমার সামনে দাঁড়িয়ে আছিস? যা, বের হ, আমি তোর মুখ দেখতে চাই না। আমি বাবা, বাবা কি হলো তোমার? বাবা, ভাইজান, ভাবি, তোমরা কোথায় গেলে? বাবা অজ্ঞান হয়ে পড়ে গেছে। বাবা, ও বাবা, কথা বলো, কথা বলো বাবা। কবিরাজ চাচা, বাবাকে কেমন দেখলেন? যা ভেবেছি, তোমাদের বাবা পক্ষাঘাতে আক্রান্ত হয়েছেন। কি বলছেন কবিরাজ চাচা? হ্যাঁ, উনি আপাতত আর স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারবেন না, আর উনার সুস্থ হতে অনেক সময় লাগবে। উনার অনেক যত্ন এবং কিছু ওষুধ নিয়মিত খাওয়া প্রয়োজন। ঠিক আছে চাচা, কি কি ওষুধ প্রয়োজন আমাকে দিয়ে দিন, আমরা বাবাকে সুস্থ করার জন্য সব রকম চেষ্টা করব চাচা। বেশ ভালো, তাহলে তো খুবই ভালো হয়। ঔষধ যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো। তুমি আমার সাথে চলো, আমার বাড়ি গিয়ে ওষুধগুলো নিয়ে আসবে।
অপু, ভাইজান, কিছু বলবে? হ্যাঁ, তোর সাথে আমাদের কিছু কথা ছিল। কথাগুলো কি পরে বলা যায় না ভাইজান? বাবা তো এখন ঘুমোচ্ছেন। আমি যতক্ষণ মাথায় হাত বুলিয়ে দেব, বাবা ততক্ষণ আরাম করে ঘুমোতে পারেন। হয়েছে হয়েছে, ওসব আদিক্ষেতা ছাড়ো। আমাদের হাতে একদম সময় নেই। কথাগুলো কি এখনই বলতে হবে? আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে একটু আস্তে করে কথা বলো, তা না হলে বাবার ঘুমোতে সমস্যা হবে। ঘুমের নিকুচি করি, খাটের মরা এক রোগী, তার জন্য আমি আস্তে আস্তে কথা বলবো? হ্যাঁ, এভাবে কথা বলছো কেন ভাবি? বাবা তো অসুস্থ, আর একজন অসুস্থ মানুষের খেয়াল রাখা আমাদের সকলেরই উচিত। এ ব্যাপারে তোর সাথে কথা বলতে এসেছি। শোন অপু, বাবার সেবা যত্ন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এ তুমি কি বলছো ভাইজান? আমরা যদি বাবার সেবা যত্ন না করি তাহলে কে করবে? তা আমি জানি না। বাবা অসুস্থ হয়েছেন, এটা আমার জন্য একটা সুযোগ। আমি আবার নতুন ব্যবসা দাঁড় করাবো। বাবা তো কখনো টাকা পয়সা দিতেন না, তাই আমি কারবার থেকে কৌশলে টাকা পয়সা সরাতাম। সেই টাকাগুলো দিয়ে আমি আবার নতুন ব্যবসা দাঁড় করাবো। নতুন ব্যবসায় অনেক খাটনি, তাই আমি একদমই সময় পাবো না। এসব কি বলছো ভাইজান? হ্যাঁ, আর তুই যে ইলিশ মাছের ব্যবসা করার জন্য বাবার কাছ থেকে টাকা নিয়ে আমাকে দিয়েছিলি না, সেই টাকাটা কিন্তু আমি খরচ করিনি রে। সেটাও আমার ব্যবসার কাজে লাগাবো। কি বলছো তুমি এসব ভাইজান? তাহলে আমাদের কিভাবে চলবে? বাবা তো অসুস্থ, কারবারে একমাত্র তুমিই বসতে। আমাকে অবিশ্বাস করতেন দেখে বাবা আমাকে কারবারে বসতে দিতেন না। এখন তুমি যদি চলে যাও তাহলে ব্যবসার কি হবে? বাবার চিকিৎসার খরচ জোগাড় করবো কিভাবে? ওসব দেখার বিষয় আমার না। আমার নিজের ব্যবসা নিয়েই আমার যত চিন্তা। আর বাবার ওসব মানদাত্তামূলের ব্যবসা করে আমার উন্নতি হবে না। আমি অনেক উন্নতি করতে চাই রে, অনেক উন্নতি। হ্যাঁ, তোমাকে অনেক উন্নতি করতে হবে, কিন্তু আগে তো আমি এই বাড়ির বাজার সদাই আমার বাপের বাড়িতে পাঠাতাম। এ বাড়ির ইলিশগুলো তো সব ও বাড়িতেই যেত, আর দোষ দিতাম বিড়ালের। এখন থেকে আমার বাড়ির লোকজনদের জন্য আলাদা বাজার করে দিতে হবে। আরে, ব্যবসা একবার হু হু করে টাকা আসুক, শুধু তোমার বাড়ির লোক কেন, লাগলে পুরো গ্রামের লোকজনকে আমি বাজার করে দেব। পুরো ইলিশ মাছের আড়তটাই আমি তোমাকে কিনে দেব। ভাইজান, ভাইজান, দাঁড়াও, আমার একটা কথা শুনে যাও। এ আমি কি করেছি? অপুর সাথে তো আমি তাহলে রীতিমতো অবিচার করেছি, আর যাদেরকে বিশ্বাস করেছি তারাই আমাকে ঠকিয়ে গেল। না না, এ আমি অনেক অন্যায় করেছি, আমি অনেক অন্যায় করেছি। এখন কেমন লাগছে বাবা? ভালো লাগছে না। এভাবে শুয়ে থাকতে কার ভালো লাগে বল? তোমার কি বিশেষ কিছু খেতে ইচ্ছে করছে বাবা? কত কিছুই তো খেতে ইচ্ছে করে, তবে আজকাল একটা জিনিস খুব বেশি খেতে ইচ্ছে করে। কি খেতে ইচ্ছে করে বাবা, বলো আমাকে। ইলিশ মাছ। ইলিশ মাছ? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। মানে কি? তুই কি আমাকে বাজার থেকে কিনে এনে মাছ খাওয়াবি? সত্যি কথা বলতে কি বাবা, আমার কাছে ইলিশ মাছ কেনার টাকাও নেই। তারপরেও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। কারবারে বসে আমি নতুন নতুন তোমার ব্যবসাটা সবে বুঝতে শুরু করেছি। এখন পর্যন্ত যা আয় হয়েছে আমি তার সবই তোমার চিকিৎসার কাজে লাগিয়েছি। হয়েছে, এত কথা শুনতে চাচ্ছি না। আমি বাজার থেকে কিনে আনা মাছ খাবো না। তাহলে তুমি কেমন মাছ খাবে বাবা? তুই বিলে যে ইলিশ মাছ চাষ করবি, আমি সেই মাছ খাবো। মানে, আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। আমার বিছানার নিচে হাত দে, একটা কাগজ পাবি। কাগজটায় কি লেখা আছে মন দিয়ে পড়। এখানে লেখা আছে, তুমি তোমার সব সম্পত্তি আমাকে লিখে দিয়েছো? না বাবা, এ তুমি কি করেছো?
আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি। তোর ইলিশ মাছের চাষ করার খুব শখ ছিল। যা, তোর যত টাকা প্রয়োজন তুই নে, নিয়ে বিলে ইলিশ মাছ চাষ কর। এখন সবকিছুই তোর। কিন্তু বাবা, কোনো কিন্তু না। আমি কিন্তু ইলিশ খেতে চেয়েছি। তুই বিলে যে ইলিশ মাছ চাষ করবি সেই ইলিশই আমি খাবো, আর কোনো ইলিশই আমি খাবো না। আমাকে খাওয়াতে পারবি না? পারবি না আমাকে খাওয়াতে? অবশ্যই পারবো বাবা। আমি বিলে ইলিশ মাছ চাষ করে নিশ্চয়ই সফল হব। তুমি দেখে নিও বাবা। বাবা, কি রে, কিছু বলবি? বাবা, না মানে আমার ব্যবসার প্রয়োজনে কিছু টাকার দরকার ছিল। আসলে হয়েছে কি, কাল শুধু ডাল দিয়ে ভাত খেয়েছি, আজও বাজার করনি? খুব তো বলেছিলে ব্যবসা করে তরতর করে উঠে যাবে, আমার বাড়ির লোকজনদের জন্য প্রতিদিন বাজার করে দেবে। আমার বাড়ির লোকজন তো দূরেই থাক, আমার জন্যই তো বাজার করতে পারছো না। এই ব্যবসা শুরু করার পর থেকেই তো শুধু লোকসান আর লোকসান। আমি কিন্তু আরে তুমি ঠান্ডা হও, আমার কথা শোনো, তুমি রাগ করো না। এই যে দেখো, লোকসান দূর করার ব্যবস্থা করছি। আমি বাবার কাছ থেকে টাকা চাইতে এসেছি। বাবা টাকা দিলেই আমি আবার নতুন করে ব্যবসা শুরু করব। বাবা, থাক, বুঝতে পেরেছি, আর কিছু বলতে হবে না। টিপু, আমি তোকে একটা টাকাও দেব না। কি বলছো তুমি বাবা? আমি তো তাহলে খুব সমস্যায় পড়ে যাব। বাবা, আমাকে এবারের মতো উদ্ধার করো। আমি তোমায় আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমি তোকে কোনো টাকা দেব না, এটাই আমার শেষ কথা। এখন তুই যেতে পারিস। আমি আগেই জানতাম তোমার বাবা তোমাকে কোনো টাকা দেবে না। এরকম ঠকবাজ জোচ্চোরকে কে টাকা দেবে? তুমি তো আমাকেও ঠকিয়েছো। রানু, ও রানু, শোনো, শোনো গো রানু, শোনো না। যাক, এবার যদি টিপুটার একটু শিক্ষা হয়। গিন্নি, এক গ্লাস পানি দাও না। আজও কোনো কাজ পেলাম না গিন্নি, শরীরটাও বড্ড ক্লান্ত লাগছে। ছেলে মেয়ে দুটো খিদের জ্বালায় ছটফট করছে, কাল রাত থেকে না খেয়ে আছে। কি করব সেটাও বুঝতে পারছি না। এদিকে মায়ের অবস্থাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, ওনাকে একটু ডাক্তার দেখাতে হবে তো। গিন্নি, তুমি তো সবকিছু দেখছো, কম চেষ্টা তো করছি না আমি। আজ যে রান্না করার মতো কিচ্ছু নেই, না আছে চাল, না আছে ঝাল তেল। এইদিকে মাকে ঠিক মতো খাবার দিতে না পারলে তার শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাবে। এমন করে সংসার চালানোই তো দায় হয়ে পড়েছে। আচ্ছা, আমি দেখছি রান্নার মতো কিছু জোগাড় করতে পারি কিনা। বাবা, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীরটা ভালো নয়। আমি আর দাদা বরং জঙ্গল থেকে কিছু শিকার করে নিয়ে আসি। কবে যে মাংস খেয়েছি সেটা তো মনেই পড়ছে না। বাবা, বোন কিন্তু ভুল কিছু বলেনি। আচ্ছা বোন, চল তাহলে আমরা জঙ্গলে যাই। আকাশের অবস্থা তেমন ভালো না, তোদের এই অবস্থায় কোথাও যেতে হবে না। মনে হচ্ছে এক্ষুনি ঝড় বৃষ্টি নামবে। বাবার কাছে শুনেছি ঝড় বৃষ্টির মধ্যেই শিকার করতে ভালো হয়। বৃষ্টিতে ভেজার কারণে বনের পশু পাখি তেমন একটা উঠতে পারে না। বাবা, তোরা ছোট মানুষ, বনে জঙ্গলে অনেক হিংস্র প্রাণী বের হয় এই বৃষ্টির মধ্যে। বাবা, না খেয়ে মরার চেয়ে হিংস্র পশুদের হাতে মরা অনেক ভালো। তোমরা এত চিন্তা করো না, আমাদের কিছুই হবে না। তাড়াতাড়ি চল দাদা, বেশি দেরি করলে ফিরতে রাত হয়ে যাবে। ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছুই ভালো লাগছে না। হে বিধাতা, তুমি কি আমার ডাক কখনো শুনবে না? এ জীবন যে আর রাখতে ইচ্ছে করছে না আমার। কাঁদিস না বাবা, বিধাতার ওপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। এই সব বিধাতার পরীক্ষা। বিধাতা সব সময় সবাইকে কষ্টে রাখেন না।
যা, বৃষ্টি শুরু হয়ে গেল যে। কতবার ছেলে মেয়ে দুটোকে নিষেধ করলাম, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। যাই, জ্বালানিগুলো তাড়াতাড়ি উঠিয়ে নিই, না হলে সব ভিজে যাবে। দাদা, সত্যি সত্যি তো বৃষ্টি শুরু হয়ে গেল। আমি আছি তো বোন, ভয় পাস না। খুব ক্ষুধা পেয়েছে, ক্ষুধার জন্য তো আমি হাঁটতেও পারছি না। দাদা, ওই দেখ কত সফেদা ফল। চল, আমরা ওখান থেকে পাকা পাকা সফেদাগুলো পেড়ে খাই। পাকা সফেদায় সুন্দর সুবাস বেরোচ্ছে। দাদা, এগুলো বাবা মা আর ঠাকুমার জন্য বাড়ি নিয়ে যাব। আরে দাদা, ওই দেখ একটা মুরগি। তোমরা আমাকে কেন মারছো? এখন তো ঝড় বৃষ্টি হচ্ছে। এই ঝড় বৃষ্টির মধ্যে তোমরা জঙ্গলে কেন এসেছো? তোমাদের ভয় করছে না? ভয় পেলে তো আর পেট ভরবে না। তা তুমি কথা বলছো কেমন করে মুরগি? তুমি কি সুন্দর মানুষের মতো কথা বলছো। তোমাকে স্বীকার করতে ইচ্ছে করছে না, কিন্তু না করেও তো কোনো উপায় নেই। আমরা কাল থেকে না খেয়ে আছি, বাড়িতে কোনো খাবার নেই। তোমাকে স্বীকার করলে আমাদের পেটটা একটু ভরবে। তোমাদের কথা শুনে খুব কষ্ট হচ্ছে আমার। এক সাধুর আশীর্বাদে আমি কথা বলতে পারি। তোমাদের তেমন কোনো সাহায্য আমি করতে পারবো না। তোমরা আমায় ছেড়ে দাও। আমার ছানারা বসে আছে সবাই। ঠিক আছে, তবে তুমি তোমার সানাদের কাছে ফিরে যাও। তারা হয়তো তোমার জন্য অপেক্ষা করে আছে। আমরা না হয় অন্য কিছু স্বীকার করে নেব। দাদা চল, আমরা বাড়ি ফিরে যাই। দেখ কেমন ঝড় হচ্ছে, গাছগুলো ভেঙে যাবার অবস্থা। এত কষ্ট করেছি, খালি হাতে কেমন করে বাড়ি ফিরি বলতো বোন? আরে, ওটা মনে হচ্ছে তো একটা মানুষ। কি হয়েছে আপনার? এই বৃষ্টির মধ্যে জঙ্গলে কেন এসেছেন? আপনি তো বুড়ো মানুষ, ঠান্ডা লেগে যাবে তো আপনার। আমি আজ 2 দিন না খেয়ে পড়ে আছি, মনে হয় আর বাঁচবো না। ক্ষুধার যন্ত্রণা যে আর সহ্য করতে পারছি না আমি। দাদু, আমাদের কাছে তো তেমন কোনো খাবার নেই। আমরাও তো অনেক গরিব, কাল থেকে না খেয়ে আছি। তবে জঙ্গলে এসে কিছু সবেদা ফল পেয়েছি, আপনি বরং এটাই খান। তোমরা অনেক ভালো মনের মানুষ, দেখবে তোমাদের অনেক ভালো হবে। তোদের হাতে খাবার খেয়ে আমি আজ তৃপ্তি পেলাম। এমন তৃপ্তি আমি আগে কখনো পাইনি। এ কি, আপনি আপনি ভূত? আমি ভূত নই বাছা, আমি একজন সাধু। তোদের পরীক্ষা করছিলাম। তোদের সব কথা আমি আড়াল থেকে শুনেছি। যখন মুরগির সাথে কথা বলছিলি তোরা ক্ষুধার্ত, তবুও মুরগিটাকে ছেড়ে দিলি। তোদের কাছে থাকা খাবার আমাকে খাওয়ালি, বাড়ির কথা না ভেবে। সাধু বাবা, আমরা কেমন করে একটা লোককে সামনে পড়ে মরে যেতে দেখতে পারি বলুন? তোদের ওপর আমি অনেক খুশি, তাই তোদের একটা উপহার দিতে চাই। কি উপহার সাধু বাবা? শোন, নদীর মাঝে একটা অদ্ভুত দেখতে গাছ আছে, তাতে ছোট ছোট ডিম ধরে আছে। সেই ডিম গাছ সবাই দেখতে পায় না। তোরা যদি সৎ হয়ে থাকিস, তবে সেই ডিম গাছের সন্ধান ঠিকই পাবি। সাধু বাবা, ডিম গাছ হয় নাকি? বলছি না এটা তোদের উপহার, তবে কখনো লোভ করবি না। এই ডিম গাছ নিয়ে আসতে যাবার পথে অনেক বাধা আসবে। তোরা সৎ ভালো মনের মানুষ হলে সব বাধা পেরুতে পারবি। ঠিক আছে সাধু বাবা। শোন, ওই ডিম গাছ থেকে তোরা একটাই ডাল ভেঙে আনবি, আর সেটা বাড়ি এনে লাগিয়ে দিবি। দেখবি তোদের সব দুঃখ দূর হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ সাধু বাবা। আপনার এই ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না। আচ্ছা,
তবে আজ আমি আসি, কাজে সফল হলে দেখা হবে আবার, কেমন? দাদা চল, তাহলে দেরি না করে আমরা নদীতে যাই। সেখানে খুঁজে দেখতে হবে ডিম গাছ। আর দেরি করা ঠিক হবে না রে দাদা। ঠিক আছে, চল বোন। ওই দেখ বোন, একটা নৌকা, কিন্তু এখানে তো কোনো মাছই দেখছি না। ওই তো মাছি ভাই। ও মাঝি ভাই, আমাদের একটু নৌকায় করে নদীর মাছে নিয়ে যাবে? তোদের কাছে কি টাকা আছে নদী পার হবার? না গো মাঝি ভাই, তবে চিন্তা করো না, তোমার টাকা আমরা ঠিকই দিয়ে দেব। আমি বাকিতে তোমাগর নদীর মাছে নিয়ে যেতে পারবো না, বুঝলা? ওই দেখ কলা গাছ, চল আমরা কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে সেটা করে ডিম গাছ খুঁজতে যাই। বুদ্ধিটা খারাপ না, চল তবে। তুই কি মনে করিস, সাধু বাবার কথা সত্যি হতে পারে? আমরা সত্যি কি ডিম গাছ পাবো? আমার মনে হয় চেষ্টা না করলে কিছুই জানা যাবে না। অনেকটা পথ তো চলে এসেছি, আর একটু ধৈর্য ধর বোন, আর বিধাতাকে স্মরণ কর, দেখবি বিধাতা আমাদের নিরাশ করবে না। যা করবি তাড়াতাড়ি কর, বাবা মা হয়তো চিন্তা করছে এত সময়। তুই ঠিকই বলেছিস। দাদা, ওই ফলটার ভেতর থেকে কিছু একটা কান্নার আওয়াজ আসছে। কান দিস না বোন, সাধু বাবা কি বলেছিল মনে আছে? আমাদের সামনে অনেক বিপদ আসবে, এটা তার প্রথম ধাপ। ফলটা ধরলে আমাদের বিপদ হতে পারে রে। তোরা ভালো চাস তো এখান থেকে ফিরে যা। নদীর এত গভীরে কেন এসেছিস সেটা ভালো করেই জানি। আমরা ফিরে যাবার জন্য এত দূর আসিনি। তবে আমাদের ছবলে তোদের মরতে হবে। আমরা মরতে রাজি আছি, মারো তোমরা আমাদের, তবে আগে আমাকে মারো। আরে এ কি, ছবল দিতে পারছি না কেন? আমার শরীরের ভেতর কেমন হচ্ছে, তাড়াতাড়ি চল এখান থেকে। দাদা, কি হচ্ছে এসব? আমার কিন্তু খুব ভয় করছে। সবই ওই সাধু বাবার আশীর্বাদ। তুই ভয় পাস না তো বোন, আমাদের কোনো ক্ষতি হবে না, বিধাতা আমাদের সাথেই আছেন রে। গল্প করতে করতে ভেলায় ভেসে তারা নদীর অনেক গভীরে চলে আসে। হঠাৎ এক জায়গায় ভেলাটি থেমে যায়, যেন কিছু অদৃশ্য শক্তি ভেলাটা থামিয়ে দিয়েছে। দাদা, এখানে দেখ, ওখানে কিছু একটা আছে। তারা দেখে জলের ভেতর একটি গাছের ছায়া ভেসে উঠেছে। গাছটি বড় নয়, কিন্তু তার ফলগুলো ডিমের মতো দেখতে। বোন, আমরা পেয়ে গিয়েছি সেই ডিম গাছ, কিন্তু এখানে তো শুধু ছায়া দেখা যাচ্ছে, গাছ কোথায়? দাদা, আমার মনে হচ্ছে ওই ছায়াটাই গাছ। তুই ওই ছায়ায় হাত দিয়ে দেখ তো। আরে তাই তো দেখছি, এটাই তো গাছ। এটা তো একদম নদীর মাঝেই মিশে আছে, কেউ বুঝতেই পারবে না এখানে কোনো গাছ আছে। দেখ বোন, গাছে কত ছোট ছোট ডিমের ফল। তাই তো দেখছি, এবার বাড়ি ফিরে চল দাদা। তোরা সফল হয়েছিস, তোরা সৎ ও ভালো মনের মানুষ, তাই ডিম গাছের ডাল ভাঙতে পেরেছিস। সকল বিপদ পেরিয়ে তোরা সফল হয়েছিস। তোদের বাড়িতে সবাই না খেয়ে আছে, বাড়িতে গিয়ে খাবারগুলো সবাই একসাথে খাস, আর এই ডিম গাছের যত্ন নিস। তাই হবে সাধু বাবা। আমি আসি তবে। তোদের এতক্ষণে আসার সময় হলো? তোরা গিয়েছিস আর ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কত চিন্তা করছিলাম জানিস, শরীর ভিজে একদম একাকার হয়ে গেছে। আচ্ছা, তোদের কাছে ওটা কিসের গাছ? গাছে মনে হচ্ছে ছোট ছোট ডিম ধরে আছে। তুমি ঠিকই বলেছো গো ঠাকুমা, এটা একটা ডিম গাছ। ডিম গাছ আবার হয় নাকি রে? পাগল হলি তোরা, নাকি স্বপ্ন দেখছিস?
বোন ঠিক বলছে বাবা। তবে শোনো, আমাদের সাথে কি হয়েছে। এসব কথা যদি সত্যি হয়, তবে সেই সাধু বাবার আশীর্বাদে আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। তুমি ঠিক বলেছো ঠাকুমা। তুমি আমাদের সবাইকে খাবারগুলো খেতে দাও। আমরা ডিম গাছের ডাল লাগিয়ে গোসল করে খেতে আসছি। ঠিক আছে, তবে তাড়াতাড়ি আয় তোরা। মায়া আর সবুজ তাদের বাড়ির সামনে ডিম গাছের ডালটা লাগিয়ে দেয়, আর এরপর তারা গোসল করে সবার সাথে খেতে বসে। কি সুস্বাদু খাবার! কতদিন যেমন সুস্বাদু খাবার খায়নি। তারা খাবার খেতে খেতে আরো কিছুক্ষণ গল্প করে। পরদিন বৃষ্টি কম হলে সবুজ ও মায়া গাছের ডালের কাছে গিয়ে অবাক হয়ে যায়, কারণ সেটা আর কোনো ডাল ছিল না। ডালটা একটা বড় গাছে পরিণত হয়েছে, আর তাতে বেশ কিছু ডিম ঝুলে আছে। দাদা, আমি এটা কোনো স্বপ্ন দেখছি না তো? আমরা তো কালই এটা লাগিয়েছি। একদিনে এত বড় গাছ হলো কেমন করে? মা, বাবা, ঠাকুমা, দেখে যাও কি। বোন, আমারও মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি রে। কি রে, কি হয়েছে? এমন করছিস কেন তোরা? কত ডিম! এত ডিম একসাথে দেখবো ভাবিনি কখনো। বাবা, তুই ডিমগুলো বিক্রি করে বাজার করে আন। কাল রাতের মতো আজও তৃপ্তি করে খাবো। মা, আপনি ঠিক কথাই বলেছেন। মা, আমি একটা ঝুড়ি এনে ডিমগুলো তুলছি তাতে। বাবা, আমি খুব অসুস্থ। তোদের দেখি অনেকগুলো ডিম। এই ডিমগুলো সব আমাকে দিবি। আমি ডিমগুলো বিক্রি করে ওষুধ খেতাম। বাবা, আমাদের তো বাড়িতে খাবার মতো কিছুই নেই। তুমি আমাকে 5টা ডিম দিয়ে বাকিগুলো তুমি নিয়ে নাও, কেমন? তাহলে মায়ের চিকিৎসা করাবে কি দিয়ে? এবার গাছে ডিম হলে সেটা বিক্রি করে না হয় আমার চিকিৎসা করিও। আপনি ডিমগুলো নিয়ে যান। হ্যাঁ বাবা, আপনি তবে ডিমগুলো নিয়ে যান। এবার গাছে ডিম হলে সেগুলো বিক্রি করে না হয় আমার চিকিৎসা করিও। আপনি ডিমগুলো নিয়ে যান। হ্যাঁ বাবা, আপনি ডিমগুলো নিয়ে যান। আপনি কি ডিমগুলো নিয়ে যেতে পারবেন? না আমি এগিয়ে দিয়ে আসবো? আমার ডিমগুলো লাগবে না বাবা। তোদের সবার মন অনেক ভালো। আমি সেই সাধু, তোদের পরীক্ষা করতে এসেছিলাম। ডিম গাছ পেয়ে তোরা অহংকারী হলি কিনা, এই ডিম গাছ সত্যিই ভালো কারো হাতে পড়েছে কিনা সেটাই জানতে এসেছিলাম। সাধু বাবা, আপনি বড্ড দয়ালু। বড় উপকার করলেন আমাদের। নদীর মাঝে থাকা ডিম গাছটার সন্ধান দিলেন। আজ আপনার জন্য আমরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি সাধু বাবা। শোন বাছা, কখনো লোভ করবি না, তাহলে সব হারাবি। আমি আসি তবে। বলি, আমি তবে ডিমগুলো বিক্রি করে মায়ের জন্য ওষুধ আর বাজার করে নিয়ে আসি, কেমন? আমরা অপেক্ষায় রইলাম। মাথায় করে ডিম নিয়ে বাজারে যায় বাবলু। সে অনেক টাকার ডিম বিক্রি করে। এরপর সে তার মায়ের ওষুধ কিনে বাজার করে বাড়ি ফিরে আসে। ভালো ভালো বাজার দেখে তো সবাই অনেক খুশি। এরপর কেটে যায় বেশ কিছুদিন। প্রতিদিন ডিম গাছ থেকে ডিম তুলে বিক্রি করে তাদের সকল অভাব অনটন কেটে যায়। আজ আমি পুরোপুরি সুস্থ। এখন মন ভরে নিঃশ্বাস নিতে পারছি। শরীরের ব্যথাটাও কম হয়ে গিয়েছে। আজ ডিম গাছ যদি না থাকতো, আমরা তবে না খেয়েই মরে যেতাম। নদীর মাছ থেকে পাওয়া ডিম গাছ আমাদের ভাগ্য পরিবর্তন করে দিল। মা, বাবা, ঠাকুমা, আমাদের তো এখন আর কিছুর অভাব নেই। বাড়িও বানিয়েছি নতুন করে। এবার আমাদের গরিবদের সাহায্য করা উচিত। বেশি লোভ করতে গেলে
আমরাই ডিম গাছ হারিয়ে ফেলবো, সাথে আমাদের সবকিছু। বোন কিন্তু ঠিক কথাই বলেছে। সারা জীবন অনেক কষ্ট করেছি, আর কষ্ট পেতে চাই না। আজ থেকে সকল গরিব দুঃখীদের আমরা সাহায্য করব, এই ডিম গাছের ডিম বিক্রি করে। তবে আর দেরি করছো কেন বাবা? তাড়াতাড়ি ডিমগুলো নিয়ে চলো বিক্রি করার জন্য। এরপর সেখান থেকে কিছু টাকা নিজেদের খাবার জন্য রেখে বাকি সব টাকা গরিবদের মাঝে বিলিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে, চল চল।